আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত ভানু সিংহের পত্রাবলী নামক যে রচনাংশটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত, এই ভানু সিংহের পত্রাবলী রচনাংশের অনুশীলনীতে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের হাতে কলমে সমাধান করে দেব। যেহেতু একটি ভিডিওতেই সমস্ত প্রশ্নের সমাধান করব, সেক্ষেত্রে ভিডিওটি একটু বড় হতে পারে, সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা ভানু সিংহের পত্রাবলী রচনাংশের অনুশীলনের সমস্ত প্রশ্নের উত্তরই করে নিতে পারবে। কথা না বাড়িয়ে শুরু করছে আজকের মূল ভিডিও। তার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। কথা না বাড়িয়ে চলে আসছি মূল ভিডিওতে। দেখো, তোমাদের হাতে কলমে এক দাগে প্রশ্ন রয়েছে। এক দাগে বলা হচ্ছে যে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে তোমাদের টিক দিতে হবে সঠিক উত্তরে। একের এক দাগে বলা হচ্ছে বর্ষামঙ্গল আষাঢ়, অগ্রহায়ণ নাকি শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয়। এখানে তোমরা শ্রাবণ এই শব্দটির উপরে টিক দেবে, বর্ষামঙ্গল শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয়। একের দুই শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত, এখানে বীরভূমে টিক দেবে। একের তিন আছে কবি আত্রাই নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন, এখানে আত্রাই নদীতে টিক দেবে। তারপরে একের চারে আছে পৃথিবীর মনের কথাটি কবি শুনতে পান নদীর উপর, তাহলে এখানে কিসের উপর টিক দেবে? নদীর উপর এই শব্দটিতে টিক দেবে। তারপরে একের পাঁচ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি পত্র সাহিত্যের উদাহরণ হলো, এটা হবে ছিন্নপত্র। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি পত্র সাহিত্যের উদাহরণ হলো ছিন্নপত্র, এখানে ছিন্নপত্রে টিক দেবে। এরপরে চলে আসছি দুই দাগের প্রশ্নে। দুই দাগে বলা হচ্ছে কি সংক্ষেপে উত্তর দাও। দুইয়ের এক দাগের প্রশ্ন, কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি নে, কবির এই অপছন্দের কারণ কি? তো এই দুইয়ের এক দাগের প্রশ্নের উত্তর তোমরা এইভাবে লিখবে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানু সিংহের পত্রাবলী রচনাংশে কবিগুরু জানিয়েছেন কলকাতা শহর তিনি মোটেই পছন্দ করেন না। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানু সিংহের পত্রাবলী রচনাংশে কবিগুরু জানিয়েছেন কলকাতা শহর তিনি মোটেই পছন্দ করেন না। দাঁড়ি, আসলে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রকৃতি প্রেমী। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রকৃতি প্রেমী। দাঁড়ি, শহর কলকাতায় খোলামেলা প্রকৃতির বড্ড অভাব। শহর কলকাতায় খোলামেলা প্রকৃতির বড্ড অভাব। দাঁড়ি, তার মনে হয় চারিদিকে ইট কাঠ পাথরের অট্টালিকা, চারিদিকে ইট কাঠ পাথরের অট্টালিকা যেন জন্তুর মতো তাকে গিলে ফেলেছে, যেন জন্তুর মতো তাকে গিলে ফেলেছে। দাঁড়ি, এ কারণেই কলকাতা শহরটা তিনি মোটেই পছন্দ করেন না। এ কারণেই কলকাতা শহরটা তিনি মোটেই পছন্দ করেন না। দাঁড়ি, এরপর চলে আসছি দুইয়ের দুই দাগের প্রশ্নে। সে গান কি কলকাতা শহরের হাটে জমবে? কোন গানের কথা বলা হয়েছে? সে গান কলকাতা শহরের হাটে জমবে না, কবির এমন ভাবনা কেন? তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানু সিংহের পত্রাবলী পাঠ্যাংশ থেকে গৃহীত। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানু সিংহের পত্রাবলী পাঠ্যাংশ থেকে গৃহীত উদ্ধৃত অংশে বর্ষামঙ্গল গানের কথা বলা হয়েছে। বর্ষামঙ্গল গানের কথা বলা হয়েছে। দাঁড়ি, প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে বর্ষা ঋতুকে স্বাগত জানানোর উদ্দেশ্যে রবি ঠাকুরের লেখা গান বর্ষামঙ্গল শান্তিনিকেতনের মাঠে তথা পল্লী প্রকৃতির মুক্ত সবুজ পরিবেশে তৈরি। সে গান বর্ষা ঋতুকে স্বাগত জানানোর উদ্দেশ্যে রবি ঠাকুরের লেখা গান বর্ষামঙ্গল। দাঁড়ি, শান্তিনিকেতনের মাঠে তথা পল্লী প্রকৃতির মুক্ত সবুজ পরিবেশে তৈরি সে গান। দাঁড়ি, এমন গান কলকাতা শহরের অট্টালিকার মাঝে জনপ্রিয় হবে কিনা তা নিয়ে কবির মনে সংশয় দেখা দিয়েছে। দাঁড়ি, এ কারণেই তার এমন ভাবনা। দাঁড়ি, এরপর চলে আসছি দুইয়ের তিন দাগের প্রশ্নে। দুইয়ের তিন দাগের প্রশ্নে বলা হচ্ছে তোমাদের ওখানে এতদিনে বোধহয় বর্ষা নেমেছে, কার উদ্দেশ্যে কবি একথা লিখেছেন? ওখানে বলতে কোন জায়গার কথা বলা
হয়েছে। তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে। প্রথমে একটা বক্স করে পয়েন্ট করো কার উদ্দেশ্যে মন্তব্য, কার উদ্দেশ্যে মন্তব্য। এর আন্ডারে লেখো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানু সিংহের পত্রাবলী গদ্যাংশ থেকে গৃহীত। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানু সিংহের পত্রাবলী গদ্যাংশ থেকে গৃহীত প্রশ্নোদ্ধৃত অংশে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক ফণীভূষণ অধিকারীর কন্যা রানু অধিকারীর উদ্দেশ্যে কবি একথা লিখেছেন। দাঁড়ি। এরপর বক্স করে পয়েন্ট করো ওখানে বলতে কোথায়। এর আন্ডারে লেখো ওখানে বলতে শান্তিনিকেতনের কথা বলা হয়েছে। দাঁড়ি। 2-4 শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কেমন অনুভূতি হয়। তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানু সিংহের পত্রাবলী গদ্যাংশে শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানু সিংহের পত্রাবলী গদ্যাংশে শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে, ঘাসে ঘাসে পুলক লাগে। দাড়ি। গাছগুলি যেন কথা বলতে চায়। দাড়ি। আর কবির মনের মধ্যে জেগে ওঠে গান। দাড়ি। যে গান বর্ষামঙ্গল অনুষ্ঠানে গাওয়া হয়। দাড়ি। এরপরে চলে আসছি 2-5 দাগের প্রশ্নে বলা হচ্ছে আজ সকালেই সে পালাবে স্থির করেছে। আজ বলতে যে দিনটার কথা বলা হয়েছে তার সাল ও তারিখ কত, সে বলতে কার কথা বলা হয়েছে, সে কোথায় পালাবে এবং কেন। এই প্রশ্নের উত্তরে প্রথম বক্স করে একটি পয়েন্ট করো আজ বলতে কোন দিন। এর আন্ডারে লেখো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানু সিংহের পত্রাবলী থেকে নেওয়া প্রশ্নে উদ্ধৃত অংশে আজ বলতে যে দিন পত্রটি লেখা হয়েছে অর্থাৎ 29শে আষাঢ় 1329 বঙ্গাব্দের কথা বলা হয়েছে। 29শে আষাঢ় 1329 বঙ্গাব্দের কথা বলা হয়েছে। দাঁড়ি। এর পরের বক্স করে পয়েন্ট করো সে কে। এর আন্ডারে লেখো সে বলতে দীনেন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে, অর্থাৎ দীনুবাবু। এর পরের বক্স করে পয়েন্ট করো কোথায় ও কেন পালাবে। এর আন্ডারে লেখো সে অর্থাৎ দীনেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে পালাবে। দাঁড়ি। কারণ শহর কলকাতার ইট কাঠে ভরা দমবন্ধ করা পরিবেশ তার মোটেই পছন্দ নয়। দাঁড়ি। এর পরের প্রশ্নে চলে আসছি 2-6 দাগের প্রশ্নে বলা হচ্ছে সমস্তটার উপর বাদল সায়াহ্নের ছায়া, কবির চোখ দিয়ে দেখা এই সমস্তর বর্ণনা দাও। তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানু সিংহের পত্রাবলী গদ্যাংশে লেখক আত্রাই নদীর উপর বোটে বসে বর্ষাকালের অপরূপ প্রকৃতির দৃশ্য দেখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানু সিংহের পত্রাবলী গদ্যাংশে লেখক আত্রাই নদীর উপর বোটে বসে বর্ষাকালের অপরূপ প্রকৃতির দৃশ্য দেখেছেন। দাঁড়ি। বর্ষার মেঘ ঘন হয়ে আকাশ আচ্ছন্ন করেছে, ঝোড়ো বাতাস বইছে। দাঁড়ি। মাঝিরা পাল তুলে দিয়েছে। দাঁড়ি। নদী কুলে কুলে পরিপূর্ণ, স্রোত খরতর, দলে দলে শৈবাল ভেসে আসছে।
গ্রামের ঘরগুলির উঠোন পর্যন্ত জল উঠেছে। গ্রামের ঘরগুলির উঠোন পর্যন্ত জল উঠেছে। দাড়ি, দুই তীরে স্তরে স্তরে সবুজ ঘাসের ঘনিমা ফুলে ফুলে উঠেছে। দুই তীরে স্তরে স্তরে সবুজ ঘাসের ঘনিমা ফুলে ফুলে উঠেছে। দাড়ি, তার মাঝখান দিয়ে গেরুয়া রঙের ধারা বহন করে, তার মাঝখান দিয়ে গেরুয়া রঙের ধারা বহন করে ব্যস্ত হয়ে চলেছে আত্রাই, ব্যস্ত হয়ে চলেছে আত্রাই। দাড়ি, আর এই বৃষ্টি ভেজা প্রকৃতির উপর ধীরে ধীরে নেমে এসেছে বাদল সন্ধ্যার ছায়া, ধীরে ধীরে নেমে এসেছে বাদল সন্ধ্যার ছায়া। দাড়ি, এরপরে চলে আসছি 2-এর 7 দাগের প্রশ্নে। 2-এর 7 দাগের প্রশ্নে বলা হচ্ছে কলকাতায় না এলে আরও জমতো। কি জমতো? কবির কলকাতায় আসার সঙ্গে তা না জমে ওঠার সম্পর্ক কি? প্রথমে বক্স করে পয়েন্ট করো কি জমতো। এর আন্ডারে লেখো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানু সিংয়ের পত্রাবলী গদ্যাংশে কলকাতায় না এলে লেখকের গানের খাতায় আরও গান জমে উঠত। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানু সিংয়ের পত্রাবলী গদ্যাংশে কলকাতায় না এলে লেখকের গানের খাতায় আরও গান জমে উঠত। দাড়ি, এরপরে বক্স করে পয়েন্ট করো কলকাতায় গান না জমার কারণ। কলকাতায় গান না জমার কারণ এর আন্ডারে লেখো কবি যখন শান্তিনিকেতনে থাকেন তখন সেখানকার প্রকৃতির সঙ্গে আন্তরিকভাবে একাত্ম হয়ে যান তিনি। দাড়ি, শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে। দাড়ি, ঘাসে ঘাসে পুলক লাগে। দাড়ি, গাছগুলি যেন কথা বলতে চায়। দাড়ি, আর কবির মনে জেগে ওঠে গান। দাড়ি, কিন্তু কলকাতার ইট কাঠ পাথরের অট্টালিকা মাঝে কবি বর্ষা প্রকৃতির অপরূপ দৃশ্য খুঁজে পান না। দাড়ি, তাই গানের খাতায় গানও জমে ওঠে না। দাড়ি, এরপরে চলে আসছি 12-র 8 দাগের প্রশ্নে। বলা হচ্ছে খাতার দিকে চোখ রাখবার সময় এখন নয়। কোন সময়ের কথা বলা হয়েছে? খাতার দিকে চোখ রাখবার সময় কবির নেই কেন? তো এখানে তোমরা প্রথমে বক্স করে পয়েন্ট করবে কোন সময়। এই পয়েন্টের আন্ডারে লেখো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানু সিংয়ের পত্রাবলী গদ্যাংশে বর্ষা ভেজা সন্ধ্যায় আত্রাই নদীর উপর বোটে থাকাকালীন সময়ে প্রকৃতির অপরূপ দৃশ্যের সাথে কবি নিজেকে এতটাই একাত্ম করে তুলেছিলেন যে গান লেখবার ইচ্ছে হলেও তিনি খাতার দিকে চোখ রাখতে চাননি। দাড়ি, এরপরে বক্স করে পয়েন্ট করবে খাতার দিকে চোখ কেন রাখেননি। তো এই পয়েন্টের আন্ডারে লেখো আত্রাই নদীর উপর বোটে থাকাকালীন বাদল সায়াহ্নের ছায়ায় আবিষ্ট হয়েছে চারপাশ। দাড়ি, বৃষ্টি নেমেছে দূরে মেঘের ফাঁকে দেখা যাচ্ছে সূর্যাস্তের ম্লান আভা। দাড়ি, জল স্থল আকাশের ছায়াবিষ্ট নিভৃত শ্যামলতার সঙ্গে মিল করে কবির গান তৈরি করতে ইচ্ছে করেছে। দাড়ি, কিন্তু কবি খাতার দিকে তাকিয়ে গান লিখে সময় নষ্ট করতে চাননি। দাড়ি, কবি চেয়েছেন প্রকৃতির অপরূপ দৃশ্য দু চোখ মেলে উপভোগ করতে। দাড়ি, এরপরে চলে আসছি 3 দাগের প্রশ্নে। 3 দাগে বলা হচ্ছে যে 2-4 কথায় পরিচয় দাও।
এখানে প্রথমেই রয়েছে কি শান্তিনিকেতন শব্দটি, এটি সম্পর্কে আমাদের দু চার কথায় পরিচয় দিতে হবে। লেখো বীরভূম জেলার বোলপুরের একটি ছোট শহর শান্তিনিকেতন। বীরভূম জেলার বোলপুরের একটি ছোট শহর শান্তিনিকেতন। দাঁড়ি রবীন্দ্রনাথ এখানে প্রাচীন তপবনের আদর্শে প্রথম ব্রহ্মচর্যাশ্রম স্থাপন করেন। রবীন্দ্রনাথ এখানে প্রাচীন তপবনের আদর্শে প্রথম ব্রহ্মচর্যাশ্রম স্থাপন করেন, যা পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ব্র্যাকেটে লিখবে 1921 খ্রিস্টাব্দ রূপান্তরিত হয়। দাঁড়ি এরপরে আছে দিনু শব্দটি। এই দিনু সম্পর্কে আমাদের দু চার কথায় পরিচয় দিতে হবে। লেখো দিনু অর্থাৎ দীনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথের বড় দাদা দ্বিজেন্দ্রনাথের পৌত্র ও দীপেন্দ্রনাথ ঠাকুরের পুত্র। পৌত্র শব্দের অর্থ হচ্ছে নাতি। দিনু অর্থাৎ দীনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথের বড় দাদা দ্বিজেন্দ্রনাথের পৌত্র ও দীপেন্দ্রনাথ ঠাকুরের পুত্র। দাঁড়ি রবীন্দ্রসঙ্গীতের প্রধান স্বরলিপিকার। দাঁড়ি রবীন্দ্রনাথ তাকে কমা দিয়ে একটা হাইফেন দিয়ে ইনভাইটেড কমার আন্ডারে লিখবে আমার সকল গানের ভাণ্ডারী নামে অভিহিত করেন। দাঁড়ি এর পরের শব্দ রয়েছে বর্ষামঙ্গল। তো এভাবে তোমরা একটা বক্স করে বর্ষামঙ্গল পয়েন্ট করো, এর আন্ডারে লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে তার প্রিয় ঋতু বর্ষাকে বরণ করে নিতে এক অনুষ্ঠানের আয়োজন করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে তার প্রিয় ঋতু বর্ষাকে বরণ করে নিতে এক অনুষ্ঠানের আয়োজন করতেন, যার নাম বর্ষামঙ্গল। দাঁড়ি প্রতি বছর এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথের নিজের লেখা গান তিনি গাইতেন। কবিতা আবৃত্তি করতেন। দাঁড়ি এরপরে রয়েছে আত্রাই। এটার সম্পর্কে লিখবে আত্রাই নদীর উৎপত্তি স্থল পশ্চিমবঙ্গ, তবে বর্তমানে এর প্রবাহ বাংলাদেশে বর্তমান। দাঁড়ি মহাভারতেও এই নদীর নাম উল্লেখ আছে। দাঁড়ি বাংলাদেশে এটি পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে। দাঁড়ি এরপরে 4 দাগের প্রশ্ন রয়েছে একটি বর্ষণমুখর দিনের অভিজ্ঞতা বিষয়ে একটি ছোট অনুচ্ছেদ রচনা করো। এই ধরনের প্রশ্ন আমি বরাবরই তোমাদেরকে বলি যে তোমরা নিজেদের থেকে চেষ্টা করে লিখবে। যখন তোমাদের নিজস্ব অভিজ্ঞতা বর্ণনা করতে বলা হয় সেক্ষেত্রে তোমাদের যে কল্পনা এবং তোমাদের যে অভিজ্ঞতা সেই দুটোর সংমিশ্রণে তোমাদের যে লেখার চর্চা তথা নিজস্ব ভাবনার চর্চা হবে। এক্ষেত্রে তোমরা এই প্রশ্নটার উত্তর নিজেরাই লিখবে। তোমাদের যদি লিখতে আগে চেষ্টা করবে, যদি লিখতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাবে। এরপরে চলে আসছি 5 দাগে বলা হচ্ছে যে অর্থ লেখো। এখানে পুলক শব্দের অর্থ আনন্দ, তারপরে উত্তরীয় শব্দের অর্থ চাদর, এসরাজ শব্দের অর্থ সেতার ও সারেঙ্গির মিশ্রণে তৈরি তারের বাদ্যযন্ত্র। তারপরে রয়েছে আঙিনা শব্দের অর্থ উঠোন, সায়াহ্ন শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা, প্রয়াস শব্দের অর্থ চেষ্টা, নিভৃত শব্দের অর্থ নির্জন অথবা অন্তরালে রয়েছে এমন। এরপরে চলে আসছি 6 দাগে। এখানে রয়েছে কারক বিভক্তি নির্ণয় করো। 6-এর 1 দাগ কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি না। এখানে আমির নিচে আন্ডারলাইন করা রয়েছে, তো এক্ষেত্রে এটার ক্ষেত্রে হবে কর্তৃকারকের শূন্য বিভক্তি। তারপরে 6-এর 2 তার উপরে আবার আকাশ মেঘে ল্যাপা, আকাশ এর নিচে দাগ রয়েছে, তো এটা হবে কর্মকারকের শূন্য বিভক্তি। তারপরে 6-এর 3 আমার মনের মধ্যে গান বেজে উঠলো। কি বেজে উঠলো? গান বেজে উঠলো। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই সেটা হয় কর্মকারক। তো এক্ষেত্রে আমার মনের মধ্যে গান বেজে উঠলো, এটাও হবে কর্মকারকের শূন্য বিভক্তি। তারপরে 6-এর 4 আছে কলকাতায় বর্ষামঙ্গল গান হবে। দেখো কলকাতা একটা অবস্থান বোঝাচ্ছে, একটা জায়গা বোঝাচ্ছে, তো এইরকম জায়গা বোঝালে কি হয়? এটা অধিকরণ কারক হয়, তো অধিকরণ কারকের শূন্য বিভক্তি হবে। তারপরে 6-এর 5 আছে সে গান কি কলকাতা শহরের হাটে জমবে? সে গান, তাহলে কি কলকাতা শহরের হাটে জমবে কিনা, কি দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি? তো এক্ষেত্রে এটা হবে কর্মকারকের শূন্য বিভক্তি।
এবার চলে আসবো 7 দাগে। 7 দাগে রয়েছে বাক্য রচনা করো শান্তিনিকেতন। এই বাক্য রচনাগুলো তোমরা নিজেদের থেকেও করতে পারো। শান্তিনিকেতন, পুজোর ছুটিতে শান্তিনিকেতনে বেড়াতে যাব। হাট, সপ্তাহের নির্দিষ্ট দিনে হাট বসে। বাদল, বাদল দিনে পায়েলের বড্ড কান্না পায়। বাদল দিনে পায়েলের বড্ড কান্না পায়। তারপরে আছে বৃষ্টিধারা। তো এই বৃষ্টিধারা দিয়ে বাক্য রচনা করবে। বৃষ্টিধারায় ধুয়ে গাছগুলো আরও সবুজ হয়ে উঠেছে। বৃষ্টিধারায় ধুয়ে গাছগুলো আরও সবুজ হয়ে উঠেছে। দাড়ি। এরপরে চলে আসবো 8 দাগের প্রশ্নে। 8 দাগের প্রশ্নে কি বলা হচ্ছে যে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। অর্থাৎ উচ্চারণে প্রায় একই ধরনের শব্দ, তো এগুলোর আমাদের অর্থের মধ্যে যে পার্থক্য রয়েছে সেগুলো দেখাতে হবে। দেখো দন্তে স্বরসুর অসুর, এই সুর শব্দের অর্থ হচ্ছে সঙ্গীতের ধ্বনি বিশেষ বা সঙ্গীতের ধ্বনি। আবার তালিব শয়দীর্ঘুর অসুর, এই সুরের অর্থ হচ্ছে বীর বা শক্তিশালী। তারপরে নয়রি নৃ তৈজফলা, নৃত্য, নৃত্য মানে নাচ। আর নয়রসি তৈজফলা, নিত্য, নিত্য মানে প্রতিদিন। তারপরে আছে বর্ষা, ব মূর্ধন্য শয়রেপ আকার, বর্ষা, যে ঋতুতে বৃষ্টি হয়, যে ঋতুতে বৃষ্টি হয়। আবার ব তালিব শয়রেপ আকার, বর্ষা মানে ধারালো ফলাযুক্ত অস্ত্র, ধারালো ফলাযুক্ত অস্ত্র। এরপরে আছে আষাঢ়, আষাঢ় শব্দের অর্থ হচ্ছে বাংলা মাস বিশেষ। তারপরে আছে আষাঢ়, আষাঢ় শব্দের অর্থ হচ্ছে আগমনের বা বৃষ্টিধারা। কুল, কয়দীর্ঘুল কুল, কুল শব্দের অর্থ নদীর তীর। আর কয়রসুল কুল, এই কুল ফল বিশেষও হতে পারে আবার বংশও হতে পারে। সাড়া, সাড়া শব্দের অর্থ আহ্বানের উত্তর। আর সারা, এই সারা শব্দের অর্থ সমগ্র বা সম্পাদন করা। এরপরে চলে আসবো 9 দাগের প্রশ্নে। 9 দাগের প্রশ্নে বলা হচ্ছে বর্ষার কলকাতা শহরকে কবির বিশেষভাবে অপছন্দ হবার কারণ কি। তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রকৃতিপ্রেমী। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রকৃতিপ্রেমী। শান্তিনিকেতনের মাঠে যখন বর্ষা নামতো, শান্তিনিকেতনের মাঠে যখন বর্ষা নামতো আর তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসতো, আর তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসতো, কমা ঘাসে ঘাসে পুলক লাগতো, ঘাসে ঘাসে পুলক লাগতো, কমা গাছগুলি যেন কথা বলতে চাইতো, দাড়ি, গাছগুলি যেন কথা বলতে চাইতো, দাড়ি। প্রকৃতি উন্মুক্ত পরিবেশের এই অপরূপ বর্ষার দৃশ্য দেখে, প্রকৃতির উন্মুক্ত পরিবেশের এই অপরূপ বর্ষার দৃশ্য দেখে তার মনে জেগে উঠত গান, তার মনে জেগে উঠত গান, দাড়ি। কিন্তু কলকাতা শহরে ইট কাঠ পাথরের অট্টালিকার মাঝে নববর্ষার সে রূপ দেখা যায় না। কিন্তু কলকাতা শহরে ইট কাঠ পাথরের অট্টালিকার মাঝে নববর্ষার সে রূপ দেখা যায় না, দাড়ি। কবির মনে হয় নববর্ষা যেন এখানে বাড়ির ছাদে ঠোকর খেতে খেতে খোঁড়া হয়ে পড়েছে। কবির মনে হয় নববর্ষা যেন এখানে বাড়ির ছাদে ঠোকর খেতে খেতে খোঁড়া হয়ে পড়ে, দাড়ি। এরপর চলে আসছি 10 দাগের প্রশ্নে। 10 দাগের প্রশ্নে কি বলা হচ্ছে নববর্ষা বলতে কি বোঝো। এই প্রশ্নের উত্তর লিখবে নববর্ষা শব্দটির অর্থ হলো নতুন বর্ষা। নববর্ষা শব্দটির অর্থ হলো নতুন বর্ষা। বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দাবদাহ দূর করে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দাবদাহ দূর করে আষাঢ় মাসে প্রথম যে বৃষ্টিপাত হয়, আষাঢ় মাসে প্রথম যে বৃষ্টিপাত হয় সেই বর্ষাকে রবীন্দ্রনাথ নববর্ষা বলেছেন, সেই বর্ষাকে রবীন্দ্রনাথ নববর্ষা বলেছেন, দাড়ি। এরপরে চলে আসছি 11 দাগের প্রশ্নে। 11 দাগের প্রশ্নে বলা হচ্ছে বর্ষার ঋতুকে নিয়ে লেখা রবীন্দ্রনাথের দুটি গান ও দুটি কবিতার নাম লেখো। তো প্রথমে একটা বক্স করে পয়েন্ট করো বর্ষা ঋতুর গান। ক দাগ দিয়ে লেখো নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর। আমার খুবই একটি প্রিয় গান, তো হুবহু যেমনটি লেখা আছে তেমনটিই লিখবে, বানান যেন একটু এদিক ওদিক না হয়, এবং পুরোটাকেই ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়া সমৃত অম্বর হে গম্ভীর। তারপরে খ দাগে লিখবে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে উঠে। তো এখানে দাড়ি দেবে এবং ডবল ইনভার্টেড কমার মধ্যে পুরো কথাটা রাখবে। এই দুটো হচ্ছে বর্ষা ঋতুকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান। তারপরে বক্স করে পয়েন্ট করবে বর্ষা ঋতুর কবিতা, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বর্ষাকে নিয়ে লেখা কবিতা। ক দাগ বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর। আর খ বর্ষামঙ্গল।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর আর বর্ষা মঙ্গল, এই দুটো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বর্ষাকে কেন্দ্র করে। এরপর চলে আসছি 12 দাগের প্রশ্নে। 12 দাগের প্রশ্নে কি বলা হচ্ছে, সবুজ রঙের উত্তরীয় বলতে কবি কি বুঝিয়েছেন? তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানু সিংহের পত্রাবলী গদ্যাংশে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানু সিংহের পত্রাবলী গদ্যাংশে লেখক বর্ষা প্রকৃতির অপরূপ দৃশ্য তুলে ধরেছেন। বর্ষা প্রকৃতির অপরূপ দৃশ্য তুলে ধরেছেন দাঁড়ি। উত্তরীয় শব্দের অর্থ চাদর। উত্তরীয় শব্দের অর্থ চাদর দাঁড়ি। বর্ষায় পল্লী প্রকৃতির গাছপালা যেন বর্ষায় পল্লী প্রকৃতির গাছপালা যেন সতেজতা ফিরে পায়। সতেজতা ফিরে পায়। গাছপালার স্নিগ্ধ সবুজ রঙে ভরে ওঠে প্রকৃতি। গাছপালার স্নিগ্ধ সবুজ রঙে ভরে ওঠে প্রকৃতি দাঁড়ি। এই দৃশ্যকেই কবি সবুজ রঙের উত্তরীয়র সাথে তুলনা করেছেন। এই দৃশ্যকেই কবি সবুজ রঙের উত্তরীয়র সাথে তুলনা করেছেন দাঁড়ি। এরপরে চলে আসছি 13 দাগের প্রশ্নে। 13 দাগের প্রশ্নে বলা হচ্ছে কলকাতা শহরকে হাটের সাথে তুলনার ব্যঞ্জনাটি কোথায়? তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে হাট শব্দের একটি অর্থ বহু লোকের সমাবেশ। হাট শব্দের একটি অর্থ বহু লোকের সমাবেশ। এই অর্থেই রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা শহরের উদ্দেশ্যে হাট ব্যঞ্জনাটি ব্যবহার করেছেন। এই অর্থেই রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা শহরের উদ্দেশ্যে হাট ব্যঞ্জনাটি ব্যবহার করেছেন দাঁড়ি। কারণ এই শহরে রয়েছে ইট কাঠ পাথরের অট্টালিকা। কারণ এই শহরে রয়েছে ইট কাঠ পাথরের অট্টালিকা কমা প্রচুর জনসমাগম। প্রচুর জনসমাগম দাঁড়ি। সকলের মধ্যে রয়েছে কাজের ব্যস্ততা। সকলের মধ্যে রয়েছে কাজের ব্যস্ততা দাঁড়ি। এরপরে চলে আসছি 14 দাগের প্রশ্নে। 14 দাগের প্রশ্নে বলা হচ্ছে আষাঢ় মাসের বর্ষাকে কলকাতা শহরে মানায় না, কবির এ জাতীয় মন্তব্যের অর্থ কী? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানু সিংহের পত্রাবলী গদ্যাংশে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানু সিংহের পত্রাবলী গদ্যাংশে লেখক শান্তিনিকেতনের বর্ষার অপরূপ দৃশ্য দেখেছেন। বর্ষার অপরূপ দৃশ্য দেখেছেন দাঁড়ি। যেখানে নববর্ষা সবুজ ঘাসে নৃত্য করে। যেখানে নববর্ষা সবুজ ঘাসে নৃত্য করে কমা বর্ষায় প্রকৃতি ধারণ করে সবুজ রঙের উত্তরীয়। বর্ষায় প্রকৃতি ধারণ করে সবুজ রঙের উত্তরীয় দাঁড়ি। কবির মনে আপনা থেকেই গান জেগে ওঠে। কবির মনে আপনা থেকেই গান জেগে ওঠে দাঁড়ি। কিন্তু কলকাতা শহরে ইট কাঠ পাথরের অট্টালিকা মাঝে নববর্ষার সে দৃশ্য দেখা যায় না। নববর্ষার সে দৃশ্য দেখা যায় না দাঁড়ি। তাই রবীন্দ্রনাথের মতে আষাঢ় মাসের বর্ষাকে কলকাতা শহরে মানায় না। তাই রবীন্দ্রনাথের মতে আষাঢ় মাসের বর্ষাকে কলকাতা শহরে মানায় না দাঁড়ি। এরপরে চলে আসছি 15 দাগের প্রশ্নে। 15 দাগের প্রশ্নে বলা হচ্ছে আত্রাই নদীটি কোথায়? সেই নদীতে বোটে যেতে যেতে কবি কবে নির্বাচিত পত্রটি লিখেছিলেন? তো প্রথমে একটা বক্স করে পয়েন্ট করবে আত্রাই নদীর অবস্থান। এর উত্তর লিখবে আত্রাই নদীটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত, তবে এর উৎপত্তিস্থল পশ্চিমবঙ্গ। পরে বক্স করে পয়েন্ট করবে পত্র কবে লেখা হয়। তো এর আন্ডারে লিখবে পত্রটি লেখা হয়েছিল 2রা শ্রাবণ। পত্রটি লেখা হয়েছিল 2রা শ্রাবণ 1329 বঙ্গাব্দ। 1329 বঙ্গাব্দ দাঁড়ি। আত্রাই নদীতে বোটের উপর বসে কবি এই পত্র লিখেছিলেন। আত্রাই নদীতে বোটের উপর বসে কবি এই পত্র লিখেছিলেন দাঁড়ি। এরপরে চলে আসছি 16 দাগের প্রশ্নে। 16 দাগের প্রশ্নে বলা হচ্ছে নদীর পাড়ের গ্রামগুলির ছবি কিভাবে কবির চোখে ধরা পড়েছে? তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানু সিংহের পত্রাবলী গদ্যাংশে আত্রাই নদীর উপর দিয়ে বোটে যেতে যেতে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানু সিংহের পত্রাবলী গদ্যাংশে আত্রাই নদীর উপর দিয়ে বোটে যেতে যেতে কবি নদীর দুই তীরের গ্রামের দৃশ্য দেখেছেন। কবি নদীর দুই তীরের গ্রামের দৃশ্য দেখেছেন দাঁড়ি। গ্রামের বাড়িগুলির উঠোন পর্যন্ত জল উঠেছে দাঁড়ি। ঘন বাঁশঝাড় দাঁড়ি। আম, কাঁঠাল, তেঁতুল,
কুল, শিমুল এই গাছগুলোর নাম তোমরা কমা কমা দিয়েও লিখতে পারো বা হাইফেন দিয়েও লিখতে পারো। আম, কাঁঠাল, তেঁতুল, কুল, শিমুল গাছ নিবিড় হয়ে উঠে গ্রামগুলিকে আচ্ছন্ন করে ফেলেছে। দাড়ি। মাঝে মাঝে নদীর তীরে কাঁচা ধানের ক্ষেত। দাড়ি। কচি ধানের মাথা জলের উপর জেগে আছে। দাড়ি। বর্ষার ঘন মেঘে আচ্ছন্ন হয়ে আছে আকাশ। ঝোড়ো বাতাস বইছে। এরপরে চলে আসছি 17 দাগের প্রশ্নে বলা হচ্ছে আকাশ আর নদীর প্রতি ভালোবাসা, সর্বোপরি বর্ষা প্রকৃতির প্রতি কবির পক্ষপাত কিভাবে পত্র দুটিতে প্রতিফলিত হয়েছে। তো এই প্রশ্নের উত্তর তোমরা এইভাবে লিখবে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানু সিংহের পত্রাবলী রচনাংশে যে পত্র দুটি রয়েছে সেখানে কবিগুরুর পল্লী প্রকৃতির প্রতি প্রেম চোখে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানু সিংহের পত্রাবলী রচনাংশে যে পত্র দুটি রয়েছে সেখানে কবিগুরুর পল্লী প্রকৃতির প্রতি প্রেম চোখে পড়ে। দাড়ি। প্রথমে বক্স করে পয়েন্ট করবে বা এরকম একটা চিহ্ন দিয়ে পয়েন্ট করবে যে আকাশের প্রতি ভালোবাসা। এর আন্ডারে লেখো কলকাতা শহরে বসে শান্তিনিকেতনের নববর্ষার স্মৃতিচয়ন করতে গিয়ে কবি আকাশের করুণ আলোর কথা পুবের আকাশে উড়ে পড়া জটা জালের কথা ভেবেছেন। দাড়ি। আত্রাই নদীতেও বোটে থাকাকালীন কবি নদী আকাশের মিলনের সাথে একাত্মতা অনুভব করেছেন। দাড়ি। এর থেকে বোঝা যায় তিনি আকাশকে কত ভালোবাসতেন। এর পরের পয়েন্ট করো নদীর প্রতি ভালোবাসা। এর আন্ডারে লেখো কর্মসূত্রে বোটের উপর নদীতে ভেসে বেড়াতে হতো রবীন্দ্রনাথ ঠাকুরকে জীবনের একটা সময়। দাড়ি। নদীর প্রতি ভালোবাসা জন্মেছিল তাই তো আত্রাই নদীতে বোটের উপর বসে তিনি অকপটে স্বীকার করেছেন নদীর উপর এসে মনে হচ্ছে পৃথিবীর যেন মনের কথাটি শুনতে পাওয়া যাচ্ছে। দাড়ি। নদী আমি ভারী ভালোবাসি এই পুরো কথাটা ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। এবার পয়েন্ট করে লিখবে বর্ষা প্রকৃতির প্রতি ভালোবাসা। রবীন্দ্রনাথের প্রিয় ঋতু বর্ষাকে কেন্দ্র করেই পাঠ্যাংশের পত্র দুটির ভাবনা প্রকাশিত হয়েছে। দাঁড়ি। বর্ষাকে বরণের জন্য কবির বর্ষামঙ্গলের গান শান্তিনিকেতনে বর্ষার দৃশ্য থেকে গান জেগে ওঠা প্রভৃতি ঘটনাই প্রমাণ করে বর্ষাকে কত ভালোবাসতেন কবি। দাড়ি। এরপরে চলে আসছে 18 দাগে বলা হচ্ছে কি ক্রিয়ার কাল নির্ণয় করো। তো এখানে 18 এক দাগ কলকাতায় বর্ষামঙ্গল গান হবে, অর্থাৎ এখনো হয়নি, সেটা ভবিষ্যতে হবে, তো এটা হবে ভবিষ্যৎকাল। 18-2 অনুরোধে পড়ে কখনো কখনো আমার নতুন বর্ষার গান গাইতে হয়েছে, অর্থাৎ আগে হয়েছে, সেটা হচ্ছে অতীতকাল হবে। 18-3 দাগে আছে আজ সকালেই সে পালাবে স্থির করেছে, এটা হচ্ছে পুরাঘটিত বর্তমান। 18-4 আত্রাই নামক একটি নদীর উপর বোটে ভেসে চলেছি, তো এটা হবে ঘটমান বর্তমান, যেটা এখন ঘটছে। 18-5 অনেক দিন বোলপুরের শুকনো ডাঙায় কাটিয়ে এসেছি, এটা হবে অতীতকাল। এই দুটোর ক্ষেত্রে পুরাঘটিত বর্তমান কাল এবং ঘটমান বর্তমান কালটা অবশ্যই লিখবে। এরপরে চলে আসছে 19 দাগের প্রশ্নে বলা হচ্ছে যে নিচের বাক্যগুলিকে দুটি বাক্যে আলাদা করে লেখো। 19-এর 1-এ আছে কথা হচ্ছে এবার শ্রাবণ মাসে আর বছরের মতো কলকাতায় বর্ষামঙ্গল গান হবে, এটাকে আমাদের দুটো বাক্যে ভেঙে লিখতে হবে। তো এইভাবে লিখবে এবার শ্রাবণ মাসে কথা হচ্ছে দাঁড়ি
আর বছরের মতো কলকাতায় বর্ষামঙ্গল গান হবে। আর বছরের মতো কলকাতায় বর্ষামঙ্গল গান হবে। দাঁড়ি। এরপরে চলে আসছি 19-2-তে। 19-2-তে দেখো কি বাক্য রয়েছে, শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে। এটাকে আমাদের দুটো বাক্যে ভেঙে লিখতে হবে। তো 19-2-এর ক্ষেত্রে এভাবে লিখবে, শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামে দাঁড়ি। শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামে দাঁড়ি, বৃষ্টি নামলে তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে। বৃষ্টি নামলে তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে। দাঁড়ি। এরপরে আছে 19-3 দাগে বাক্য রয়েছে কি, আমার এই বোট ছাড়া নদীতে আর নৌকা নেই। তো এটাকে দুটো বাক্যে ভাঙলে হবে, নদীতে শুধু আমার এই বোট আছে। নদীতে শুধু আমার এই বোট আছে দাঁড়ি, নদীতে আর কোনো নৌকা নেই। নদীতে আর কোনো নৌকা নেই। দাঁড়ি। এরপরে 19-4-এ আছে, আমার দুই চক্ষু এখন বাইরের দিকে চেয়ে থাকতে চায়, খাতার দিকে চোখ রাখবার এখন সময় নয়। এটাকে আমরা দুটো বাক্যে কিভাবে ভাঙবো? লেখো, আমার দুই চক্ষু এখন বাইরের দিকে চেয়ে থাকতে চায়। আমার দুই চক্ষু এখন বাইরের দিকে চেয়ে থাকতে চায় দাঁড়ি, খাতার দিকে চোখ রাখবার সময় এখন নয়। খাতার দিকে চোখ রাখবার সময় এখন নয়। দাঁড়ি। এরপর একদম শেষে 19-5-এ কি বাক্য রয়েছে, আজ রাত্রের গাড়িতেই কলকাতায় যাব, মনে করে ভালো লাগছে না। তো এটাকে আমাদের দুটো বাক্যে আলাদা করে লিখতে হবে। 19-5 দাগের উত্তরে লেখো, আজ রাত্রের গাড়িতেই কলকাতা যাব দাঁড়ি, এ কথা মনে করে ভালো লাগছে না। দাঁড়ি। এটাই ছিল ক্লাস 7-এর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত ভানু সিংহের পত্রাবলী রচনাংশের অনুশীলনীর প্রশ্ন উত্তরের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।